তুমি এখানে কি করছো? আমি এখানে থাকবো না তো কে থাকবে? মানে তুমি থাকবে মানে? আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাসর রাত। এখানে তো আমার বউ থাকার কথা। প্লিজ আয়শা, আবার নতুন জীবনে তুমি কোনো সমস্যা ক্রিয়েট করবে না প্লিজ। ও হ্যালো মিস্টার, আমি এখানে তোমার নতুন জীবনের সমস্যা ক্রিয়েট করতে আসিনি, তোমার সাথে নতুন জীবন শুরু করতে এসেছি। তুমি কি বলছো? তুমি জানো আমার বউ যদি এসে তোমাকে দেখে এখানে, তাহলে কত খারাপ ভাববে আমাকে। আর তুমি বউয়ের সাথে কেন এখানে বসে আছো? এখন ওঠো এখান থেকে। কি আজব রে বাবা! আরে আমি তো সেই যে তোমাকে বিয়ে করেছি কি? আমি তো বলেছিলাম মেয়ের নাম সামিরা। আমার পুরো নাম কি তোমার মনে নেই? আমার পুরো নাম হচ্ছে আয়েশা আহমেদ সামিরা। সরি, ভুল বলে ফেললাম। এখন তো আর আহমেদ না, এখন তো চৌধুরী। তাহলে আমার নাম এখন থেকে আয়েশা চৌধুরী সামিরা। কি তুমি বলছো? মশকরা করছো নাকি আমার সাথে? প্লিজ তুমি বলো, এটা আমার জীবনের প্রশ্ন। আজব তো বাবা, আমি তোমার সাথে মশকরা করতে যাব কেন? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। দেখো, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আর আমি কি আর আমি কি? অর্ধেক কথা কেন বললে? পুরো কথা বলো। আমি একজনকে ভালোবাসি। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আয়শা আমার গায়ের উপর এসে এক চাপটাই আমার গায়ের উপর পড়লো আর বিছানায় ফেলে দিল। আমি এখন বিছানায় পড়ে আছি। এখন আমার নিজের কাছে নিজেকে ধর্ষিত ধর্ষিত মনে হচ্ছে, আর রাইসাকে ছেলে ছেলে মনে হচ্ছে। যাই হোক, যেসব কাজ আমার করার দরকার ছিল এখন সেসব কাজও করছে। কি বললি তুই? তুই কি বললি? আরেকবার বল। তুমি আমার সাথে তুই তুই করে কথা বলছো। তোর সাথে তুই তুই করে কথা বলবো না, তোকে সারাদিন মারবো যদি আমার মন চায়। এখন থেকে তুই আমার স্বামী, আর অন্য কোনো মেয়ের দিকে তাকালেই ও কাঁটা চামচ দিয়ে চোখ তুলে নেব। দেখো, তুমি আমার সাথে এটা করতে পারো না। দেখবি আমি কি কি করতে পারি তোর সাথে। এরকম বলে আমাকে কিস করলো, আমি আর কি বলবো? লজ্জা আমি পাবো? লজ্জা পাওয়ার দরকার ছিল, কিন্তু এখন সিন পুরোই উল্টো। লজ্জা পাচ্ছি আমি। ওহো, আমার বরটা কি লজ্জা! এত লজ্জা রাখো কই বর? এত লজ্জা লাগলে কি আমাদের উল্টাপাল্টা হবে? কি উল্টো? উল্টো উল্টো আবার কি? ও সরি, আবার ভুলে বলে ফেললাম। উল্টো না, আমাদের কি টিনা মিনা রিনা কিছু কি দরকার নেই? আমি তো পুরো একটি ফুটবল টিম, একটি ক্রিকেট টিম, একটি কাবাডি টিম বানাবো। কেন স্বামী, তুমি কি পারবে না? তোমার দ্বারা কি এগুলো সম্ভব না? আমি মনে মনে বললাম, এই মেয়ে এসে আমার প্রথমে কি নিয়ে প্রশ্ন করলো জানি না। আমার সামনে কি হবে? প্লিজ আমাকে একটু ছাড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর আমাকে একটা কিস দিয়ে পুরো লিপস্টিক আমার গালে লাগিয়ে দিল। আমি বেচারা ধর্ষিতের মতো হয়ে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে এসে দেখছি রাইসা খাটের উপর বসে আছে। আমি খাটের উপর থেকে একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে সোফায় চলে গেলাম শোয়ার জন্য। কি? আপনি আমার সাথে ঘুমাবেন না? মনে মনে ভাবছি, প্রথমে তুই করে কথা বলা শুরু করলো, আর এখন আপনি। আমি মেয়েকে কখনো বুঝতে পারলাম না। কি? আমার দিকে কে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি অনেক সুন্দর, তাই কি আমার দিকে তাকিয়ে থাকতে হবে? না মানে আমি আপনার দিকে তাকাইনি। আমি আপনার কথা শুনে তো পুরোই পাগল হয়ে যাব। শুধু একই কথা শুনে পাগল হবেন? আজ থেকে তো আমি আপনার সাথেই আছি, সারাদিন সারা রাত আপনাকে পাগল বানাবো। কি পাগল মানাবেন মানে? আমার প্রেমে আপনাকে আমি পাগল বানাবো। আচ্ছা, আমি এখন ঘুমাই, কাল আমার অফিস আছে, তাই এখন আমার একটু ঘুমোতে হবে। আজকে বিয়ে করলেন, আবার কালকে অফিসে যেতে হবে নাকি? কি আমি বিয়ে করেছি? আমি বিয়ে করি নাই। এটা একটা ষড়যন্ত্র। আমি তোমার ষড়যন্ত্রে ফাঁসতে পারবো না। আমার ষড়যন্ত্র ফেস? এই তো, আপনি এখন আমার সাথে, আপনি এটাকে ষড়যন্ত্র বলুন বা পাগলামি বলুন, আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করেছি, তাতে কোনো দোষ করিনি। হয়েছে, এখন আমি ঘুমোই।
আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন। আমি জীবনে কোনো মেয়ের সঙ্গে ঘুমাইনি। এখন আপনার সাথে, তোমার সাথে যদি ঘুমোই, তাহলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না। আপনার থেকে আটকে রাখতে হবে কেন? আপনাকে আটকাতে হবে না। আটকালে তো আমাদের রিনা, মিনা, টিনা সবগুলো আটকে যাবে। আর কথা শুনে আমি আমার মুখে হাত দিলাম আর বুকে হাত দিলাম। একটা মেয়ে কেমন করে এত কথা বলতে পারে? বিয়ের প্রথম রাত থেকেই তো মেয়েটা একদমই বাচাল। আমার সারা জীবন এর সাথে কি হবে জানি না। আচ্ছা, এখন ঘুমাচ্ছি, বেশি কথা বলবেন না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আপনি করে বলছেন, আবার কিছুক্ষণ তুমি করে বলছেন। আপনি এক্স্যাক্টলি আমাকে কি করে বলবেন? আপনাকে তুমি করে বলবো? তাহলে আমি আপনাকে আপনি করে বলবো। আমাকে যদি আপনি 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 করে বলেন, তাহলে আমার থেকে আপনার আপনি পেতে হবে। তাহলে ঠিক আছে, আমরা দুজন একজন আরেকজনকে আপনি আপনি করে বলবো। আমি আর কোনো কথা বললাম না, শুয়ে পড়লাম। আচ্ছা পাঠকরা, আমি এত কথা বললাম, এত গল্প বললাম, আমার পরিচয়টাই দিলাম না। এবার আমি আমার পরিচয়টা দিই। আমি হলাম বাহাদুর, বাবা মার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে এই বছরে একটা মাল্টি কোম্পানিতে চাকরি নিলাম। চাকরি নেবার পরে মা জোর করলো বিয়ে করার জন্য, তাই বিয়েও দিয়ে দিল। বিশ্বাস করুন, আমি বিয়ের পরেও আমার বউয়ের নাম ছাড়া আমি কিছুই জানতাম না। কিন্তু আমি যখন বাসর ঘরে ঢুকলাম, তখন আমি একদমই অবাক হয়ে গেলাম। আপনারা ঠিকই ভাবছেন আমি মেয়েটাকে কেমনে চিনি। মেয়েটি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। তাহলে আপনাদেরকে এখন ঘটনাটি বলি। ঘটনাটি হলো ঘটনাটি ঘটলো আমি যখন অনার্স 4th ইয়ারে ছিলাম। সেদিন আমাদের কলেজে একটা ফাংশন ছিল এবং ফাংশনের বেশিরভাগ দায়িত্বই ছিল আমার কাছে। তাই আমি সেই দিন কলেজে খুব সকালে গেলাম। কলেজে গেট দিয়ে ঢুকতেই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো আর মেয়েটি পড়ে গেল। আমি মেয়েটিকে সেখান থেকে সরি বলে চলে গেলাম। আর আমি খেয়াল করলাম পুরো ফাংশনে মেয়েটি আমার দিকে তাকিয়েছিল। আমি চিন্তা করলাম হয়তো ধাক্কা খেয়েছি, তাই মেয়েটি আমার দিকে তাকিয়েছিল। যখন ফাংশন শেষ করে আমি বাসায় ফিরবো, তখনই হলো আর একটা বিপদ। মেয়েটি রাস্তা আটকে ধরে করলো আমাকে প্রপোজ। আমার উচিত ছিল মেয়েটিকে বোঝানো, কিন্তু আমি না বুঝিয়ে মেয়েটিকে দিলাম ঠাস করে একটি চড়। আর আমার চড় দেওয়ার সাথে সাথে মেয়েটি মাটিতে পড়ে গেল আবার। আমি সেখানে আর একটু ওয়েট না করে চলে আসলাম সেখান থেকে। আর চিন্তা করলাম মেয়েটি হয়তো আর কখনো আমার সামনে আসবে না। কিন্তু আমার ধারণাটা ছিল একদমই ভুল। একদিন একদিন ফাংশনে মাইকে অ্যানাউন্স করলো তো আমি নাকি তার বয়ফ্রেন্ড। আর সাথে সাথে আমাদের নিয়ে কলেজে রোল পড়ে গেল আমি নাকি লাভবার্ড। আমি তো চিন্তায় পড়ে গেল মেয়েটিকে কিভাবে ছেড়ে ফেলা যায়। তাই আমি চিন্তা করলাম মেয়েটির সঙ্গে আমি প্রেম করব, তারপর আবার ছেড়ে দিব, মানে এক্স। তাই যথারীতি আমি মেয়েটির সাথে 1 সপ্তাহ প্রেম করলাম আর 1 সপ্তাহ পরে ব্রেকআপ করলাম। কিন্তু ব্রেকআপ করার পরেও মেয়েটি আমাকে ছাড়লো না এবং শেষ যেই দিন দেখা হয়েছিল সেই দিন বলেছিল আমাকে নাকি বিয়ে করবে। আর বিয়ে তো করলোই। আর এর পরের ইতিহাস তো আপনারা জানেনই, আর বলতে হবে না আপনাদেরকে পরের ইতিহাসটুকু, আপনারা তো জানেনই। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আপনারাও ঘুমিয়ে যান। আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে বুঝতে পারছি কেউ যেন আমাকে পানি দিচ্ছে। চোখ খোলার সাথে সাথে আমার স্বপ্ন বাস্তবে হয়ে গেল। আমার বউ তার চুলের পানিগুলো আমার মুখে ফেলছিল। আমার ভীষণ রাগ হচ্ছিল। তা আমি রাগকে আটকিয়ে বললাম, আপনার কি কোনো কমন সেন্স নেই? একজন মানুষকে ঘুম থেকে কিভাবে জাগাতে হয় তাও কি জানেন না? আমি কিভাবে জানবো? আমি তো সেই কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি উঠছেন না। দোষ কি আমার? থাক থাক, আর বলতে হবে না। জানি উনি না থাকলে আমি আর জীবনে কিচ্ছু করতে পারবো না। যেদিন আমি থাকবো না সেদিন আমার মর্ম কি আপনি বুঝতে পারবেন। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে গেলাম এবং ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য টেবিলে বসলাম। এগুলো এগুলো তুমি কি বলছো বাহাদুরের বাবা?
বাবা তুই রাগ করিস না, তোর আব্বু উল্টাপাল্টা কথা বলছে। কি জানি কি হলো তোর আব্বুর। কি বলবে বলো না স্পষ্ট করে। তোকে আবার কি বলবো? আমাদের বৌমা বলল তুই নাকি তাকে আজকে শপিং করতে নিয়ে যাবি। আমি শপিং করতে নিয়ে যাব মানে? আমি তো অফিসে যাব। তোর কোনো অফিসে যাওয়ার দরকার নেই, তুই এখন বৌমাকে নিয়ে শপিং করতে যাবি। আজকে তোদের বউ ভাত, আজকে অফিসে যাবি না। আম্মু অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি বুঝছো না। আমার থেকে বোঝার দরকার নেই, তুই যাবি না যখন যাবি না। আমি আর কিছু না বলে খাওয়ার দিকে মনোযোগ দিলাম এবং খাওয়া শেষ করে একগুচ্ছ জিদ আর একগুচ্ছ রাগ নিয়ে আমি রুমের দিকে পা বাড়ালাম। আর রুমে এসে দেখছি আমার বউ হাসছে। আপনি মিথ্যে বলেন কেন? আমি কি আপনাকে বলেছি যে আমি আপনাকে শপিংয়ে নিয়ে যাব? আমার মন চাইছে তাই বললাম, আপনার অসুবিধা? আপনার মন চেয়েছে তাই বললাম। আপনার মন চাইলে কি আপনি একজন মানুষকেও মারবেন? আমি আমি কাকে মারবো তা আমি ঠিক করে নিয়েছি। তাকে আগে মারবেন শুনি। বলে কি মেয়ে? আমি মনে মনে বললাম আজকে বলছে মারছে, আমার মান সম্মান সব যাবে। তাড়াতাড়ি পালা রুম থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক এমন সময়ও বলল, ये तो बस शुरुआत है, आगे आगे देखो होता है क्या। তারপর আমি রুম থেকে বের হয়ে গেলাম। একটু পর আমি আর আয়েশা শপিংয়ে গেলাম। অনেক শপিং করলাম। শপিং করে এসে দেখছি বাড়িতে আমাদের বৌভাতের প্রস্তুতি চলছে। একটু পর আয়েশাকে নিয়ে যাওয়া হলো আর আমাকেও রেডি হতে বলা হলো। আমি রেডি হয়ে নিলাম। আয়েশাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে? তার প্রত্যেকটা রূপের বর্ণনা করতে ভাষা হারিয়ে ফেলছি। আচ্ছা আপনি এত সুন্দর কেন? সেটা কি আজকে খেয়াল করলেন নাকি? নাকি না করে পুরো কথা বলুন। থাক, এখন বলবো না, পরে বলবো। আমাদের অনুষ্ঠানটা ভালোভাবেই চলছে। বৌভাতের অনুষ্ঠানটা এখন শেষ। আমি মনে মনে ভাবলাম আয়েশাকে শাস্তি দেব, আর শাস্তিটা হবে রোমান্টিক। কারণ সে আম্মুর কাছে মিথ্যা কথা বলল। আমি যাকে তাকে শপিংয়ে নিয়ে যাব। ঠিক করলাম আয়েশা যখন রুমের মধ্যে ঢুকবে তখনই এই শাস্তি দেব, রোমান্টিক শাস্তি। আয়েশা যখন রুমের মধ্যে ঢুকলো আমি ওকে এক টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। তার কোমরে হাত রাখার পর তার শাড়ির ভিতর দিয়ে পেটে হাত রাখতেই সে হালকা কেঁপে উঠল। আয়েশা কাঁপা কাঁপা গলায় বলল, আমার এখন একটু ফ্রেশ হতে হবে প্লিজ। ফ্রেশ? আমি কিন্তু মানুষকে ভালো ফ্রেশ করতে পারি। মানে? মানে হচ্ছে যে, এই কথা বলার সাথে সাথে আমি আমার ঠোঁট জোড়ার সাথে তার ঠোঁট জোড়া লাগিয়ে দিলাম। কতক্ষণ ছিল জানি না, কিন্তু যখন আমি তাকে ছাড়লাম তখন দুজনেই হাঁপাচ্ছি। তারপর আমাকে ধাক্কা দিয়ে সে ওয়াশরুমের দিকে চলে গেল। আজকের রাতটা যেন কেমন গভীর, যেন আজকের রাতটা শেষ হবে না। চাঁদের আলো অন্যদিনের তুলনায় কেন জানি বেশি, এবং এত কিছু থাকার কারণেই আমার মুডটা কেন জানি রোমান্টিক হয়ে গেল। একটু পর দেখলাম আয়েশা বের হলো। পাতলা একটা শাড়ি পরেছে, পেট দেখা যাচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরও খেয়াল করলো আমি কি দেখছি, তাই ও সাথে সাথে আঁচল দিয়ে ঢেকে দিল। আমি দেখছি আপনি ঢেকে দিলেন কেন? কথাটি বলেই জিহ্বায় কামড় দিলাম। লুচু কোথাকার, যেখানে সেখানে লুচুগিরি করতে আসবেন, অসভ্য। ও মা, আমি তো আপনার স্বামী, আর এটা তো দেখা আমার অধিকার। কি অধিকার আপনার? কি অধিকার দেখাবো? কথাটি বলার সাথে সাথে আমি তাকে কোলে তুলে নিলাম। জানো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছিল। আচ্ছা, আমাকে এখন একটু নামাবেন? কেন, আবার কোলে থাকতে ভালো লাগে না? আয়েশা লজ্জায় আমার বুকে মাথা লুকোলো। আমি তাকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলাম। আমিও বিছানায় শুয়ে পড়লাম। আমার হাতটা তার কোমরে রাখতেই সে ধীরে ধীরে কেঁপে উঠল। আমি আস্তে আস্তে তার কাছে চলে গেলাম এবং তাকে আমি আপন করে নিলাম এবং ভালোবাসার সাগরে ডুব দিলাম। সকাল হলো। আপনি কি উঠবেন না? না, আরেকটু ঘুমাবো। রাতে যে নাইট ডিউটি করলাম। আপনার মুখে কি কোনো কথা আটকায় না? না, আপনার রোগটা আমার হয়ে গিয়েছে।
আপনি না বললেন কোনো কিছু আটকাতে? কোনো কিছু না আটকালে কি আপনার এই রিনা মিনা এগুলো আটকে যাবে? তাই আমি কিছু আটকাইনি। আমার কথা শুনে রিনা লজ্জা পেল। আচ্ছা, আমার চোখে কি হয়েছে একটু দেখেন তো প্লিজ। আমি ঢং করছি তাকে কাছে রাখার জন্য। কি হলো আমাকে বলুন। এই চোখে কি যেন পড়েছে, লাগছে, খুব ব্যথা করছে। ও যখন কাছে আসলো আমি তো ঠোঁট দেখে একদমই অবাক। মানে এখন গোসল করে আসলো আর কপাল বেয়ে পানি পড়ছে ঠোঁটে। দৃশ্যটা যে কত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এক নজরে সেদিকে চেয়ে রইলাম। এইভাবে কি দেখেন? আপনাকে? আগে দেখেননি বুঝি? না, আগে কখনো দেখিনি। তাহলে কি আজকে নতুন দেখলেন? আপনাকে আমি প্রতিদিনই নতুন করে দেখি। আচ্ছা আমি এখন যাই, আমার কাজ আছে। একটু দাঁড়ান না, একটা ইয়ে দিয়ে যান। ইয়ে মানে কি? ইয়ে মানে ইয়ে আর কি। সব সময় দুষ্টুমি তাই না? আচ্ছা, আপনি কালকে যেন কি বলছিলেন, আবি পিকচার আবি মেরি হে দোস্ত? সেটা বলিনি, আমি বলেছিলাম ইয়ে তো বাস শুরুয়াত হ্যায়, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। তো কি দেখাবেন? আমার ভালোবাসা দেখাবো। তাই নাকি? তা এখন একটু ভালোবাসা দেখান তো। সব সময় দুষ্টামি না? আমি এখন নিচে যাচ্ছি। তারপর আয়েশা চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি একটা ছেলে বসে আছে। আয়েশা, ছেলেটাকে? ছেলেটা আমার ফ্রেন্ড। ও আচ্ছা। আমি আর কিছু না বলে খাবার খেতে গেলাম। আমি খাবার খাচ্ছি। খাবার খেতে খেতে হঠাৎ আমার হাত থেকে চামচটা নিচে পড়ে গেল। চামচটা তুলতে যখন আমি একটু নিচু হলাম, নিচু হতে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। টেবিলের নিচে মাথা ঢোকানোর সাথে সাথে দেখলাম সেই ছেলেটি আয়েশার পায়ে তার পা দিয়ে টাচ করছে। দৃশ্যটি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আয়েশা, চলো রুমে চলো, তোমার সাথে আমার একটা কথা আছে। এই মাত্র খেতে বসেছে, মেয়েটি খেয়ে যাক। আয়েশা, একটু তাড়াতাড়ি আসো। আমি রুমে উঠে গেলাম এবং একটু পরে আয়েশাও আসলো। ছেলেটা কে? বললাম না ছেলেটা আমার এক বন্ধু হয়। এখানে কেন আসবে? আর কিরকম বন্ধু? আমার বিয়েতে আসতে পারেনি তাই এখানে আসলো। সেটা কিরকম বন্ধু? আমরা ছোটবেলা থেকে বন্ধু আর কি। তাহলে তো আপনাদের মাঝে অনেক কিছু হলো, তাই না? লাস্ট রাগের মাথায় কথাটি বললাম। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। সবাই নাস্তা করতে ব্যস্ত আর আপনারা প্রেম করতে ব্যস্ত। আপনি এগুলো কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলুন। একদমই নাটক করার চেষ্টা করবি না তুই। তুই তুই কিরকম মেয়ে আমি বুঝে গিয়েছি। এখন আমার চোখের সামনে থেকে সর। প্লিজ একবার বোঝার চেষ্টা করুন, আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। আর কিছু বুঝতে হবে না আমাকে, তুই আমার চোখের সামনে থেকে সর। প্লিজ একবার। তাকে কথাটি শেষ করতে না দিয়ে ঠাস করে একটা চড় মারলাম আর ওর সাথে সাথে মাটিতে পড়ে গেল। কিন্তু তার কি হলো আমি সেটা না দেখে ঘর থেকে বের হয়ে গেলাম। কিরকম মেয়েকে একটা বিয়ে করলাম। এই মেয়েটি তো পতিতার থেকেও খারাপ। রাগের মাথায় কথাগুলো বলছি আর হাঁটছি, ভাবছি এখন অফিসে যাবো আর ফিরবো না। যেই কথার সেই কাজ। অফিসে চলে গেলাম এবং আমার বন্ধু নিহালকে ডাকলাম। নিহালকে ডেকে যা ঘটে গিয়েছে তা বললাম এবং আজ যা ঘটে গিয়েছে তাও বললাম। কারণ কারণ সে আমার বন্ধু। হয়তো তুই ভুলেই দেখছিস। আমি ভুল দেখিনি, আমি যা দেখেছি তাই সঠিক। আমার মনে হয় তাও এ কথাটি ভাবিকে একবার হলেও বলা উচিত ছিল। আর ভাবিকে এভাবে চর মারাটা উচিত হয়নি। আমি কি করেছি না করেছি আমি ঠিক করেছি। দোস্ত, আমি তোর রাগ জানি। তুই যা যা করস সব রাগের মাথায় করস। এখন আমি কি করব বল? তোর কি বাসায় যাইতে পারবো কিনা সেটা বল। তাও একবার বাসায় গিয়ে দেখ। এত কথা জানি না, তুই কি তোর বাসায় আমাকে রাখবি? ওকে, তাহলে চল আমার বাসায় চল। এদিকে নেহালের বাসায় যেতে যেতে 30-40টার উপরে আয়েশার কল আসলো। রাগের মাথায় আমি ফোন অফ করে দিলাম। নেহালের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম।
ঘুম ভাঙতেই দেখলাম রাত 8টা বাজে। মোবাইল অন করে দেখলাম আম্মুর অনেকগুলো কল। আমি সাথে সাথে আম্মুকে ব্যাক করলাম। কিরে, তুই বাসায় আসিস না কেন? আম্মু, আমি একটু নেহালের বাসায় আসছি, আজকে আসতে পারবো না। বৌমা সকাল থেকে রান্না করছে, তুই কিছু বলছিস না নাকি? তাকে আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমাকে কিছুই বলেনি। আমি সাথে সাথে কল কেটে দিলাম। ওর কথা শুনলে আমার মাথা রাগে ফেটে যায়। এদিকে নেহালের সাথে নাস্তা খেয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। দোস্ত, একবার কি ভাবির কাছে গিয়ে কথাটি জিজ্ঞেস করবি? দোস্ত, এগুলো বলিস না প্লিজ। প্লিজ, তাও একবার গিয়ে দেখ। গিয়ে কি দেখতে হবে? হ্যাঁ দোস্ত, একবার যা, তাহলে ভালো হবে। আচ্ছা। তারপর আমি আয়েশার কাছে যাচ্ছি। বাসায় গেলাম, গিয়ে বেল চাপলাম। বেল চাপতে আম্মু এসে দরজা খুলে দিল। তুই এতক্ষণে এসেছিস? আসলে আম্মু, আমাকে কৈফিয়ত দিতে হবে না, যা উপরে যা। আমি আমার রুমের কাছে গিয়ে যে মুহূর্তে দরজা খুলবো তখনই দরজার উপাস থেকে আমি যা শুনলাম তার শোনার মতো না, কারণ দরজার উপাস থেকে শুনলাম। আয়শা, তুমি কি আমাকে ভালোবাসবে কিনা বলো? আয়শা, আমি শেষবারের মতো বলছি, তুমি কি আমাকে ভালোবাসবে কিনা বলো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি মনে প্রাণে আমার স্বামীকে ভালোবাসি, আর তাকে আজীবন ভালোবাসবো। এই কথাগুলো শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম। আমি দরজায় একের পর এক বাড়ি দিচ্ছি। এটা কোনো সিনেমা বা নাটক নয় যে ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজা ভেঙে যাবে। আমার কাণ্ড দেখে নিচ থেকে আব্বু আম্মু উপরে উঠে আসলো। আমার সাথে আব্বু বাড়ি দিচ্ছে দরজায়। একটু পর রুমের মধ্যে থেকে আয়েশার জোরে একটা চিৎকার আসলো। আমি আর আব্বু শত চেষ্টার পরে দরজা ভাঙতে সক্ষম হলাম। রুম খুলতেই ছেলেটি আমার দিকে ছুরি নিয়ে তেড়ে এসেছিল এবং আমি তাকে ল্যাং মেরে ফেলে দিয়ে আচ্ছা মতো পিটালাম। ছেলেটির দেহ যখন দেখলাম রক্তাক্ত অবস্থায়, তখন তাকে ছেড়ে দিলাম এবং পাশে আমার বউকে দেখলাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি তাকে সাথে সাথে কোলে তুলে নিলাম আর কোলে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যেতেই ডাক্তার তাকে আইসিইউতে নিয়ে গেল। ডাক্তার, প্লিজ বলেন আমার আয়েশার কি হয়েছে? একবার বলেছে সে বেঁচে যাবে। বাহার, আমি তোমাকে চিনি, তাই এত বড় রিস্কটা নিলাম। এটা কিন্তু অনেক রিস্কের কাজ। আমি তোমাকে বলছি, যা দোয়া করার এখন আল্লাহর কাছে দোয়া করো, যাতে তোমার বউ ঠিক থাকে। ডাক্তার প্লিজ এমন বলবেন না, আমি আয়েশাকে ছাড়া বাঁচবো না। ডাক্তার প্লিজ এমন বলবেন না। সত্যিই আমাদের হাতে কিছু নেই, এখন সব উপর আল্লাহর হাতে। আমি, আম্মু, আব্বু তিনজন কাঁদতে থাকলাম। একটু পর পর আব্বু আর আম্মু আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেমনে আমি শান্ত হব? একটা মেয়ে যে আমাকে এত ভালোবাসে। আমি তাকে ভুল বুঝলাম। আমি তাকে ভুল বুঝে তাকে ছেড়ে গেলাম এবং তার নামে এত কথা বললাম। আমি কেমনে এত খারাপ হতে পারলাম? এরকম করে 3-4 ঘন্টা কেটে গেল। এখন আয়েশার কোনো খবর নেই। একটু পর ডাক্তার বের হলো। ডাক্তার প্লিজ বলেন আমার আয়েশার কি অবস্থা? আমার আয়েশা তো সুস্থ হয়ে যাবে? আমি অনেক ট্রাই করছি। কি হলো, চুপ করলেন কেন, বলেন। সব উপর আল্লাহর হাতে, আমার কাছে আর কিছু করার নেই। 2-3 ঘন্টার মধ্যে যদি ওনার জ্ঞান না ফিরে, তাহলে আমাদের কাছে আর কিছুই করার থাকবে না। এই কথাটি শোনার সাথে সাথে যেন আমার পৃথিবী পুরো উল্টে গেল। দোয়া করতে থাকলাম আয়েশা যেন ঠিক হয়ে যায়। আসলে মেয়েটি এই কয়দিনে আমাদের খুব আপন হয়ে গেল। আমি আয়েশার কাছে গেলাম, ওর পাশে বসলাম। প্লিজ একবার কথা বলো। আমি কথা দিলাম আর কখনো আপনাকে ছেড়ে যাব না। আয়েশা, আপনি জানেন আপনি আমার এক গার্লফ্রেন্ড হওয়ার পরেও আমাদের বিয়েটা কেন হলো? কারণ আমাদের নামে একটা আজব মিল আছে, A+B, আয়েশা প্লাস বাহার। আয়েশা, আমাকে ছেড়ে আপনি কখনো যেতে পারেন না। প্লিজ একবার কথা বলুন। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেই জানি না। ঘুম যখন ভাঙলো তখন বুঝলাম কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। আর বেশিক্ষণ চিন্তা করতে হলো না, জড়িয়ে ধরে আছে আয়েশা। আমি তাড়াতাড়ি
আবার নিজেকে ছাড়িয়ে নিয়ে ওনাকে একটা পাপ্পি দিলাম। লজ্জায় ওনার মুখ লাল হয়ে গেল, কারণ আব্বু আম্মু সামনে ছিল। আমার ওকে পাপ্পি দেওয়া দেখে আব্বু আম্মু কেবিন থেকে বের হয়ে গেল। আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই? মা বাবার সামনে এ কি করলেন? এইমাত্র আপনি সুস্থ হলেন, আর সুস্থ হওয়া মাত্রই আপনি আমাকে বকা দিচ্ছেন। ওলে বাবালে, আমার বরটা আমাকে কত ভালোবাসে। এত ভালোবাসা আমি কই রাখবো বর? ভালোবাসা রাখতে হবে না, যত ভালোবাসা চান ততই ভালোবাসা দিব। শুধু কথা দেন, আমাকে ছেড়ে আপনি কখনো যাবে না। আমি আপনাকে ছেড়ে কেন যাব? আমাদের নামের একটি আজব মিল আছে, যেমন A+B। আপনি কোথায় থেকে জানলেন? আসলে আপনি যখন কথাগুলো বলছিলেন আমার তখন সেন্স ছিল। আমি ডাক্তারকে মানা করেছিলাম এই কথাটি বলতে। আপনাকে যে কি বলবো, এখন আমার রাগও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। আচ্ছা, আপনি এমন কেন? আপনি ভালোবাসেন আবার রাগ দেখান? আমার বউ তো ইউনিক, তাই। মানে বুঝলাম না। আপনি তো শুধু আমার বউ না, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডও। কি? এক্স গার্লফ্রেন্ড? আমি আপনার বউ। দেখছেন, আপনাকে কি আমি এমনি বলি ইউনিক, অন্যদের থেকে আলাদা? কারণ এক্স গার্লফ্রেন্ড যখন বউ হয় তখন ছেলেটার কপালে এমন বিপদ হয়। পাঠকরা, আশা করছি আপনাদের গল্পটা অনেক ভালো লাগবে। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।